1971 সালে স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের ব্যবধানে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের পতন ও মৃত্যুতে দেশের মানুষ কেন রাস্তায় নেমে উল্লাস করেছিল তা গভীরভাবে অনুধাবনের বিষয়। অনেকেরই প্রশ্ন, 15 আগস্ট কেন ঘটেছিল, শেখ মুজিবের পুরো পরিবারকে কেন উৎখাত করা হয়েছিল। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের এক বিশেষ আলোচনায় প্রথমবারের মতো সেই অজানা ইতিহাস, চরম রাজনৈতিক দেউলিয়াত্ব, গুম খুন ধর্ষণ এবং 15 আগস্টের পেছনের আসল সত্য তুলে ধরেছেন সেই ঐতিহাসিক ঘটনার দুই প্রত্যক্ষ রূপকার, বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম এবং বীর প্রতীক রাশেদ চৌধুরী। বিশ্লেষকদের মতে মোহভঙ্গের শুরুটা হয়েছিল 1971 সাল থেকেই। সাংবাদিক ইলিয়াস হোসাইনের আলোচনায় রাশেদ চৌধুরী দাবি করেন, শেখ মুজিব প্রকৃতপক্ষে কখনোই বাংলাদেশের স্বাধীনতা চাননি, বরং তিনি পাকিস্তানের সাথেই আপোষ করতে চেয়েছিলেন। মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি, কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না। এটা আমার কথা না, এগুলো হলো জগলুল হোসেনের কথা। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি। 25শে মার্চ 1971 রাত্রে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি, এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে, ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। 25শে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক। বিজয়ের দিনে রেসকোর্স ময়দানে কোনো বাংলাদেশি বা মুক্তিযোদ্ধাকে রাখা হয়নি। মেজর ডালিমের অভিযোগ, এর পেছনে মূল কারণ ছিল ভারতের সাথে করা 7 দফার এক গোপন দাসত্ব চুক্তি। এই চুক্তির শর্ত শুনে খোদ তাজউদ্দিন আহমদ হতবাক হয়ে গিয়েছিলেন। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের। যুদ্ধের পর ভারতীয় বাহিনী দেশের শিল্প কারখানা ও অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যায়। মেজর ডালিমের মতে, শেখ মুজিব নিজেই এই লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন, আর এর প্রতিবাদ করায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের কারাগারে বন্দী করা হয়। সে আমাদের একজন সহজ সমমনা সেনা মেম্বার ছিলেন, ওনাকে বন্দী করছিলেন। মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো কেন্দ্রে সে তাকে অ্যারেস্ট করেছিল। পরবর্তী মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারি। ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু হয় চরম বর্বরতা। মেজর ডালিমের অভিযোগ, রক্ষী বাহিনীর মাধ্যমে দেশ জুড়ে খুব চোখ বেঁধে তুলে নেওয়া এবং নারীদের সম্মানহানির মহোৎসব চলছিল। যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয়। 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। স্বাধীন দেশে ভিন্ন মতের কোনো স্থান ছিল না। রাশেদ চৌধুরীর দাবি, রক্ষী বাহিনীর হাতে হাজার হাজার দেশপ্রেমিককে হত্যা করে লাশের পাহাড় গড়া হয়েছিল। নির্মমভাবে খুন করা হয় দেশপ্রেমিক নেতা সিরাজ শিকদারকে।
মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় 30,000 দেশপ্রেমিক। দেশে চলে বর্বরতা, হত্যা, গুম, নিপীড়ন। আমার এই জি স্যার, স্যার স্যার বুঝতে পেরেছি স্যার। সংখ্যালঘুবাদী ব্যাপার, আইনজীবী দুর্নীতি, অনেক কিছু উনি লিখেছিলেন যে এখন সেখানে সবকিছু উনি বলেন না। এর মধ্যে আরো আছে 30,000 দেশপ্রেমী তো খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার। 62,000 জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এনিবডি নট নোয়িং আওয়ামী লাইন, মুজিব লাইন, মুজিবের কথা, তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায়নি। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেন শেখ মুজিব। কেড়ে নেওয়া হয় মানুষের বাক স্বাধীনতা, নির্দিষ্টের বাইরে বন্ধ করে দেওয়া হয় সংবাদপত্র। ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো। মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল দৈনিক পত্রিকা 4টার বাইরে কোনো দৈনিক পত্রিকা, 4টার বাইরে কোনো পত্রিকা থাকবে না। 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করতে করে চতুর্থ সংশোধনের মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে যা অনেক কিছুই আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি। মানে 75-এর জানুয়ারির দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া, একমাত্র বাকশালে ছিল। এবং বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানে বলে, ব্যুরোক্রেসি, সবাইকে এতে ফোর্স করা হলো জয়েন করার জন্য। সবাই এতে জয়েন করতে হলো। 1974 সালে দেশে যখন মানব সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, পথে ঘাটে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তখন শাসক গোষ্ঠীর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না, ইয়েস, কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে। প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য নিয়েই বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলো লোকের কাছে যায়নি। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সেই বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জ হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে, এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশের। অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় হাইলে, রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়। আইনের শাসন তখন প্রহসনে পরিণত হয়েছিল। তখনকার ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা, মেজর ডালিম ও তার স্ত্রীকে অপহরণ করার পরও মুজিব কোনো বিচার করেননি। উল্টো মেজর ডালিমকে চাকরিচ্যুত করে তার ভাইয়ের সাথে ব্যবসার প্রস্তাব দেন। তখন বলতেছে মা, আবার মুজিব আমার জ্বরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, কি আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, মিনু বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মামলা
এত সব অনাচার আর স্বৈরাচারের অনিবার্য পরিণতি ছিল 15ই আগস্ট। রাশেদ চৌধুরী জানান, সেনা কর্মকর্তাদের মূল পরিকল্পনা ছিল মুজিবকে আটক করে সোহরাওয়ার্দী উদ্যানে কোর্ট মার্শাল করা, কিন্তু সেদিন রাতে প্রথম গুলি এসেছিল শেখ কামাল ও সুলতানা কামালের দিক থেকে। এরপরই পরিস্থিতি পাল্টে যায়। শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না করে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরও বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা, শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাস, ওখান থেকে গোলাগুলি করছে। কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ, ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে। ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহি মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে, তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সেট করে। শেখ মুজিবের মৃত্যুর পর কোনো প্রতিরোধ তো দূরের কথা, উল্টো সবাই স্বস্তি প্রকাশ করেছিল। রাশেদ চৌধুরীর ভাষ্যমতে রক্ষী বাহিনী বিনা বাধায় আত্মসমর্পণ করে এবং সেনা ও পুলিশ প্রধানরা রেডিও স্টেশনে এসে নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। তখন এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো, ধরে ধরে আমাদেরকে ফেলতো। ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে দেখে, মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে শফিউল্লাহ, নেভি চিফ ছিলেন তখন এম এ খান, রিয়ার অ্যাডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারফিউ ওঠার পর সাধারণ মানুষের বাঁধভাঙা উল্লাস প্রমাণ করেছিল তারা কতটা অতিষ্ঠ ছিল। এমনকি সেনাবাহিনীর ভেতরেও ছিল ব্যাপক সমর্থন। The moment curfew has been lifted, এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই, তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা। তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক, পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল। মেজর ডালিমের দাবি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৎকালীন সেনা কর্মকর্তাদের নিয়ে গড়া সেনা পরিষদের সাথে কোরআন ছুঁয়ে শপথ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি করলাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করি। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগত, আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না। আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আর্মি। দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে
আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাব, সেনাবাহিনী এগিয়ে যাব। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শব্দ, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে এই শপথ নিলেন। 15ই আগস্টের পট পরিবর্তনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, বরং শেখ হাসিনার আমলে তা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছিল বলে দাবি করেন মেজর ডালিম। আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইনের দুটি পৃথক আলোচনায় এই দীর্ঘ বর্ণনা থেকে জানা যায়, 15ই আগস্ট কেবল কয়েকজন বিপথগামী সেনা সদস্যের আকস্মিক কোনো কাজ ছিল না, বরং এটি ছিল ভারতীয় আধিপত্যবাদ, রক্ষী বাহিনীর গুম, খুন, 15 লাখ মানুষের দুর্ভিক্ষে মৃত্যু, ব্যাংক ডাকাতি এবং একদলীয় বাকশালের চরম স্বৈরাচারের বিরুদ্ধে দেশপ্রেমিক সেনা সদস্য ও সাধারণ মানুষের এক অনিবার্য প্রতিরোধ। জনগণের অধিকার হরণ করে কোনো শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না। 1975 থেকে 2024 সালের ইতিহাস যেন তারই অকাট্য প্রমাণ। বাংলা এডিশন, ঢাকা।